नमस्कार एटी विशेष घोषणा दया करे माइक बा बक्सेर खुंटी नाड़ाबेन ना अभिनय चलाकालीन मंचे कोनो रकम आलो फेलबेन ना यात्रापालाटी सम्पूर्ण बुझते गेले अनुग्रह करे सेक्स संलाप पर्यन्त शुनुन घोषणाटी शेष हलो।
নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চরণ স্মরণ করে বাবা বুড়ো শিব, বাবা ধর্মরাজকে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষ এবং সুধী দর্শক মন্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুভ দোল যাত্রার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। সত্যম শিবম সুন্দরম। जीवन उजागर है सदगम शिवम सुंदरम, सदगम शिवम सुंदरम, सदगम शिवम सुंदरम सुंदरम। পরিচালনায় অত্যপুর তরুণ সংঘ।
নেসিলি রাত কি রানী চম্পা পাই মোরা পিয়া मोरा पिया मोरा पिया শরীরটার জন্য আর চম্পাবাই নিলাম হবে বলুন বলুন কত টাকা দিয়ে আপনারা আমাকে কিনতে চান তার আগে তুমি বলো তো সত্যি কি তোমার বাইকের ঘরেই জন্ম নাকি নাকি তুমি অন্য কথা থেকে এসছো তোমার নাম কি সত্যি চম্পা নামে কি যায় আসে বাবু নামে কি যায় আসে আপনারা যখন হাট থেকে গরু ছাগল কিনতে যান তখন কি আপনারা তাদের নাম জিজ্ঞেস করেন করেন না আপনারা তাদের শিং দেখেন দাঁত দেখেন শরীর স্বাস্থ্য দেখেন আমাকেও দেখুন বাবুরা দু চোখ ভরে দেখুন কোনো কথা তুই বলবি না হ্যাঁ যাও 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 মেয়ের আলোকে এই সব বড়গুলো শয়তান হয়ে যায় এদের কাছে মেয়েরা সব এক একটা মাটির পুতুলের মতো বিক্রির মাল তাই পবিত্র পরিচয় আড়ালে ঘরে ঘরে মেয়েরা আজ বাড়ি দুনিয়ার মানুষের বিচার করতে যেও না জমাবাই এই আমাদের সমাজের সমালোচনাটা এই তোমার মুখে কিন্তু একদম মানায় না কেন মানে না তোমাদের এই পুরুষ শাসিত সমাজের থেকে আমরা মেয়েরা কি করতে বলো তো? কেন আমাদের মনুষ্যত্বকে ওজন করা হবে অনেক টাকার গয়না গাড়ি পাল্লায় প্রসাদী মানুষের মতো কেন পাঁচ পুরুষের ভোগের সাধন হতে হবে কি জন্যে একটা লম্পট নারী স্ত্রীকে সতীত্বের পরীক্ষায় পাস করতে হবে রঙিন ছুটির প্রেমে তাপসের বিজ্ঞাপনে কেন দেখানো হবে রম্য নারী বলো চুপ করে আছো তো রক্ত দাও উত্তর নেই সব ভণ্ডামি আর মিথ্যাচারকে চাপা দিয়ে রাখার কৌশল হলো সভ্যতা মানে মানে আমাদের এই আধুনিক সভ্যতা এই সভ্যতা সমাজের বুকে একটা ঠুলি বেঁধে কলুর বলদের মতো এক মিথ্যার গণ্ডিতে শুধু শুধু ঘুরপাক খাচ্ছে। তাহলে লজ্জা কি বাবু তাহলে লজ্জা কি দাম লাগান আর চম্পাবাই নিলাম হবে বলুন বলুন এই পণ্যা নারীকে আপনারা কত টাকা দিয়ে কিনতে চান 10,000 20,000 মানুষ ছেলে বাপের ব্যাটার মধ্যে দাম ভেঙে যায় কিশোর দা 50,000 এক 50,000 দু দাম বলুন আমার বাবু 60,000 দিয়েছে বলুন বাবুরা বলুন কিসের থেকে আমাকে আর 75
আমি আমি হেরে গেলাম। এইসব 25,000 টাকা তোমাকে আমি এখন থেকে অ্যাডভান্স দিচ্ছি। বাকি একে মুম্বাই ঠিকানায় পৌঁছে দিলে বাকি রুপিয়াটা তুমি ওখান থেকে পেয়ে যাবে। চোখান বাবু, আমাকে যদি 1 লাখ টাকাতেই পেয়ে যেতেন, আমাকে নিয়ে কি করতেন গো? কি হলো, চুপ করে আছে কেন বুড়ো বাবু? আমাকে নিয়ে তোমাকে আমি বাইজি জীবন থেকে মুক্তি দিলাম। তোমার পা থেকে অপমান আমি উড়িয়ে দিতাম ওই খোলা আকাশে। তারপর বিহঙ্গের মতো উঠতে উঠতে তুমি যখন অনেক দূরে এই অসীম নীল আকাশে তুমি যখন ঘুরে বেড়াতে, আমি তখন মনের আনন্দে হাততালি দিয়ে আমি শুধু হাততাম। না না, এখন আমি স্বপ্ন দেখতে দেখি না। আমি তো হেরে গেছি। না না না, দুঃখ করবেন না আপনি, দুঃখ করবেন না। আপনি দুঃখ করলে কি হবে? আপনাদের সবার যে কখনো আমাকে মেনে নেবে না বাবু। সবাই যে আমাকে আগুন তুলে বলবে তুই মারাস বাবা, তুই বাইজি, তুই বেশ্যা। আপনাদের সবার যে আমার দিকে ঘৃণার থুতু ছিটিয়ে দেবে বাবু। আমি বলি তোমায় বারাঙ্গনা মা, কি দেয় থুতু ও গায়ে। হয়তো তোমায় স্তন্য দিয়েছে সীতা সমসতী মায়ে। অহল্যা যদি মুক্তি লাভে মা, মেরি হতে পারে দেবী। তোমরাও কেন হবে না পুচ্চা বিমল সত্য সেবী। বাবু গো, ও যে কবিদের কথা, কিন্তু আসলে জীবনে যে কোনো মূল্য নেই। রাতের অন্ধকারে হায়না বল ছুটে আসবে, ছুটে এসে আমার শরীরটাকে কুড়ে খাবে। কেউ কোনোদিন আমাকে বুকে টেনে নেবে না, কেউ কোনোদিন আমাকে ভালোবাসবে না, কেউ কোনোদিন আমাকে সেদিকে সুন্দর করে মা হতে বলবে না। তো তুমি চিরদিনের মা। হ্যাঁ রে মা, তোমার অংশে কন্যা রূপে তোমার জন্ম, জননী রূপে তুমি প্রাণদাত্রী, জগদ্ধাত্রী রূপে তুমি জগৎ বালিকা, দুর্গা রূপে অভয়া, মহাকালের মনোমোহিনী। কি বলি তুই কারবার কারো রূপে দিগম্বরী, তুমি কত করিস আলো। চুপ করুন, দয়া করে চুপ করুন। জানেন বাবু, যে সমাজটাকে আমি ঘৃণা করি না, সেই সমাজটার জন্য আমার বুকের ভেতরটা কুমড়ে কাটে। কিন্তু সে কান্নার আগুনে পুড়ে ছাই হয়ে গেল এই চম্পা বাই, যে কোনোদিন মা হতে পারবে না বাবু। জয়সাগরের উর্বশী হয়ে তাকে যে এক বাজার থেকে আরেক বাজারে বিক্রি হতে হবে বাবু, আর কোনো কথা হবে না। তোর চোখের জল কিন্তু আমি এখানে আছি। এসো এসো এসো, তোমার জীবনের প্রথম উৎসবের ফিতেটা কাটবো আমি। এসো
বেচারাম ঘাটি, সহ নির্দেশনা ও অভিনয়ে মিন্টু ঘোষ। আপনারা দেখছেন মনোমুগ্ধকর এক বস্তু সজল যাত্রাপালা। নারীকে আমরা পণ্য করেছি, আজ মানুষের দাম কম। মিথ্যার আধারে ঘনিয়ে এলেও সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। বেরিয়ে যাও স্যার, বেরিয়ে যাও ওখান থেকে। স্যার শুনুন স্যার, না না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি বিশ্বাস করুন স্যার, গেট আউট, আই সেড গেট আউট। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি হয়তো আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছিলাম, কিন্তু এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি তো আপনার কোনো ক্ষতি করতে চাইনি স্যার। ক্ষতি করনি না স্যার, দিনের পর দিন মিথ্যা কথা বলে আমার মেয়ের সঙ্গে তুমি মেলামেশা করেছো স্যার। সত্য লোকের ছদ্মবেশে তুমি একটা জালিয়াত। বাবা, এ তুমি কাকে কি বলছো? ও আমার বন্ধু, ওর নাম সুভাষ। বন্ধুর ছদ্মবেশে ও আমাদের চরম শত্রু উর্মিলা। আজকাল তার মুখে চুনকালি মাখিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ছি বাবা, ছি। আমাদের মেলামেশাটাকে তুমি অপছন্দ করতে পারো, কিন্তু তাই বলে ওকে অপমান করার অধিকার তোমার নেই। তুমি ভুলে যেও না বাবা, ও শুধু আমার বন্ধু নয়, একজন সরকারি অফিসার, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হলেই ও আমাদের আত্মীয় হতে পারে না। তুই যাকে ভালোবাসিস তার পিতৃ পরিচয়টা কি তুই জানিস? পারবো না। ওর বাবা একজন নামকরা ব্যবসাদার, বাবা মা দুজনেই আমেরিকায় থাকে। আমেরিকায় থাকে? আমেরিকায় না না, ও আমাদের পাশের গ্রাম ওই আমডাঙ্গার ভাঙা বস্তিতে থাকে। কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। আর ওর বাবা কি করে জানিস? ও যে অফিসের ইঞ্জিনিয়ার, সেই অফিসারই একটা সামান্য দারোয়ানের চাকরি করে। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না উর্মিলা? দারোয়ানের ছেলে যে ইঞ্জিনিয়ার হতে পারবে না, ভারতের সংবিধানে এমন কথা তো কোথাও লেখা নেই। সংবিধানের বাইরেও একটা সামাজিক বিধান আছে দেবব্রত, সেখানে ওর মতো ছেলে এ বাড়িতে কিছুতেই থাকতে পারে না। এই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি জানি যে যাই বলুক, তুমি কখনো কোনোদিন আমার সামনে মিথ্যে কথা বলতে পারবে না। বলো সুভাষ, বলো, এরা যা বলছে সত্যি নয়, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। না উর্মিলা না, কাকা বাবু যে কথাগুলো বলেছেন তার প্রত্যেকটা কথাই সত্যি? হ্যাঁ, সত্যি। তার মানে তুমি এতদিন আমার কাছে মিথ্যে পরিচয় দিয়েছো। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আর তুমি তার এই পুরস্কার দিলে। উর্মিলা, উর্মিলা শোন, পুরস্কার কিংবা তিরস্কারের আগে আসামের কৈফিয়ত আমাদের শোনা উচিত। বলো সুভাষ, বলো, কেন কেন তুমি আমাকে মিথ্যে পরিচয় দিয়েছো? কেন তুমি আমাকে এইভাবে ঠকিয়েছো? শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য মিলা। কি বলে? আমাদের বিখ্যাত শিল্পপতি দরিদ্র সরকারের মেয়ে হয়ে তুমি যদি সামান্য একজন দারোয়ানের ছেলেকে তুমি যদি বন্ধু হিসাবে স্বীকার করতে না পারো। কেন পারবো না? পিতৃ পরিচয় দিয়ে তো মানুষের আসল পরিচয় পাওয়া যায় না। মানুষের পরিচয় সে নিজে, তার ব্যবহারে, শিক্ষায়, মনুষ্যত্বে। হ্যাঁ ভাই, একমাত্র জঙ্গলের সমাজেই বাঘের সন্তান বাঘ আর সিংহের সন্তান সিংহ হয়। পণ্ডিতের সমাজে যেমন পণ্ডিতের ছেলেও মূর্খ হতে পারে, তেমনি অনেক মূর্খের সন্তানও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা মাদার তেরেসা হতে পারে। দারোয়ানের ছেলে হয়ে, একজন দারোয়ানের ছেলে হয়ে আমাকে স্কুলে কলেজে আমাকে সব জায়গায় মাথা নিচু করে থাকতে হয়েছে। সবাই, এই সমাজের সবাই আমাকে অবহেলা করেছে, বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে। তাই আমি ভয় পেয়েছিলাম সত্যি যদি তোমাকে হারাতে হয়। তুমি আমাকে এতদিনেও চিনতে পারলে না? কেন কেন তুমি রাংতার মুকুট মাথায় দিয়ে নকল রাজার সাজ নিয়ে তুমি আমার কাছে এলে? ও যে তোকে সত্যিই ভালোবাসে উর্মিলা। শেক্সপিয়ার বলেছেন, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এবং ভালোবাসায় কোনো কিছুই অন্যায় নয়। দেবব্রত, এমএ পাস করেও তুই মানুষ হতে পারলি না, একেবারে জানোয়ার হয়ে গেছে। না বাবা না, জানোয়ার আমি হইনি। জানোয়ার হলে তো দাঁত আর নখের জোরে ওই গরিব মানুষের বুকের উপর ঝাঁপিয়ে পড়তাম।
তোমার ব্যবসার অংশীদার হয়ে পাপের পথে ব্যাংকের অঙ্কটাকে আরো বাড়িয়ে তুলতাম। তোমার ঠিকাদারি ব্যবসায় সিমেন্টের বদলে কতটা গঙ্গা মাটি সাপ্লাই হয় তা আমি জানি বাবা। সরকারি অফিসারদের ঘুষ খাইয়ে লোহার মাপে 1 মিলিমিটার কম করে কত টাকা কামানো যায় সেই অঙ্কটা আমার জানা। কোন অঙ্ক কষে বেকার হয়ে আমার অন্ন ধ্বংস করছিস? কোন দর্শে এবারই টাকা উড়াচ্ছে? তোমার ওই কালো টাকা উড়িয়ে এই সরকার বংশের জন্য একটু পুণ্যের আলো কিনে আনছি বাবা। মদ মেয়ে মানুষ কিংবা নেশার পিছনে নয়, ওই কালো টাকাগুলো দান করে আসছি কোন স্কুল কলেজ কিংবা অনাথ আশ্রমের নামে। জন্যই বোঝাই নন্দন ছেলেদের হয়ে তুই ওকালতি করছিস। ওকে তো তুমি একদিন এ বাড়িতে আদর করে যত্ন করে ডেকে এনেছিলে। হ্যাঁ, তুমি জানতে এই ইঞ্জিনিয়ার সাহেব হাতে থাকলে তুমি সরকারি সাপ্লাইতে শাল কাঠের বদলে পাট কাঠিও সাপ্লাই দিতে পারবে। না, এই মাধাই মন্ডল যতদিন সরকারি গোডাউনের দরজায় পাহারায় থাকবে ততদিন এখানে কোনো 2 নম্বরই কারবার চলবে না। কাউকে কিছু না বলে এখানে ঢুকলে কে তুমি? ক্লাস 4 রাজেন্দ্র, এই রাজেন্দ্র আমাকে কিচ্ছু বলবে না বাবু, কারণ একজন দারোয়ান কখনো আরেকজন দারোয়ানের পথ আটকায় না। দারোয়ান মানে কে আপনি? আইসিডি মাধাই মন্ডল, পিডব্লিউডি গোডাউনের দারোয়ান, ক্লাস 4 স্টাফ, আর এই ইঞ্জিনিয়ার সাহেবের বাবা। সেলাম বাবু, সেলাম দিদিমণি। মানে আপনি আপনি সুভাষের বাবা? বিশ্বাস হচ্ছে না তো মা, কি করে হবে? এ কি বেঁচে কথা হলো? 8 ক্লাস পর্যন্ত যার বিদ্যে, সেই ক্লাস 4 স্টাফের ছেলে কিনা একজন ইঞ্জিনিয়ার। তবু তো কথাটা সত্যি মা, আর এই সত্যিটাকে সত্যি করে তুলতে বড্ড কষ্ট করতে হয়েছে গো। অফিস টাইমের পর আমি ভোট পেয়েছি, হাটে বসে আমি সবজি বেচেছি, ওর মায়ের গয়না বেচে ওর পরীক্ষার ফিস দিয়েছি। তবে না বেটা আজ আমার ইঞ্জিনিয়ার হয়েছে। কি রে বেটা, বল না রে। কিন্তু ও তো বলেছিল ওর বাবা আমেরিকায় থাকে, বিশাল বড় ব্যবসাদার। ব্যবসাদার? না বাবু না, সুভাষে কথা বলতেই পারে না। আমার পরিচয়টাই তো ওর কাছে গর্বে। পুরনো জীবনের কালো অন্ধকার চাদরটা পিছনে থাকলে তবেই না ভোরের সূর্যের রং বাহারিটা বেশ খোলতাই হয়। কি দেবে না, এই বল না রে, বল না। বাবা, আমার বড় অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো বাবা। তোর মানে এই বাবু যা বললে তার সবটাই সত্যি? তুই পাপের নামে মিথ্যে পরিচয় দিয়ে জাতি উঠতে চাস? এত লেখাপড়া শিখে তুই এই শিক্ষে পেলি? আজকে তোর পরিচয় দিতে আমার বড্ড লজ্জা করছে রে। লজ্জা। তবু একজন শিল্পপতির মেয়ে হয়ে আপনার পায়ে হাত দিতে প্রণাম করতে আমি এতটুকু লজ্জা পাবো না। এত বড় বাড়ির মেয়ে হয়ে তুমি একজন ক্লাস 4 স্টাফের পায়ে হাত দিয়ে প্রণাম করলে মা? আমি প্রণাম করলাম এক মানুষ গড়ার কারিগরকে, কারণ আজ আমি বুঝতে পেরেছি আপনি তো ক্লাস 4, কিন্তু এই সমাজে আমাদের অনেকেরই কোনো ক্লাস নেই, কোনো ক্লাস নেই। না রে মা, না। জীবনের ক্লাসে আজ আমি ফেল করে গেছি রে মা, ফেল করে গেছি। কাক হয়ে কোকিলের ছানাকে দানা পানি খাইয়েছি, আজ তার ডানায় জোর এসেছে রে, তাই তো সে উড়ে যাচ্ছে ওই খোনা। বাবা শোনো, আমি মিথ্যে পরিচয় দিলেও আমি তোমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাব না বাবা, আমি কোনোদিন কোথাও যাব না। বিশ্বাস বাবা, বিশ্বাস অবিশ্বাসের বোঝাটা বাড়িয়ে আর লাভ কি দেবে?
আমি তো তোর পরিচয় নিয়ে এ বাড়িতে আসিনি। বলেন বলেন বাবুরা, কেন আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি দেখিয়ে পাঠিয়েছি, কই কই না তো। আসেননি? যা বাবা, রাজিন্দার নিজে অফিসে গিয়ে আমাকে খবর দিয়ে এলো, আর আপনি বলছেন দুস শালা। আমার ক্লাসের মানুষগুলোকে না আমি চিনতেই পারলাম না। মানুষ ছেলে, আরে রাগ করে চলে যাচ্ছ কেন বাবা? আরে দাঁড়াও দাঁড়াও, আরে আমি তো তোমাকে ডেকে এনেছি, আরে তোমার সঙ্গে অনেক কাজ আছে বাবা। ইনি আমার কোন কেনা? ভাগলে গেলাম, মানে ইনি হচ্ছেন আমার বাবার আদরের ভাগলে, নাম কিশোর কর্মকার। আরে, এই মামা ছাড়া আমার আগে পিছে মা বাবা বেয়াই সবাই মাথায় কেউ নাই। এই মাথায় আছে, মাথায় মন্ডল। যা বলবার ফটাফট বলে ফেলুন, আমার মেজাজ কিন্তু একেবারে খাট্টা হয়ে আছে। আরে মানুষ ছেলে না, আরে বাবা মেয়েটার মাথায় একটু জল ধরো বাবা, তারপর আমি সব বলছি। এই কিন্তু মাপসার কথার মধ্যে কি থাকার দরকার আছে বাবা? একদম না, একদম না। তবু আমি চলে গেলেও এই 4 ক্লাস মানুষটার থেকে একটু সাবধানে কথা বলো কিশোর। কিন্তু এ শুধুই ক্লাস 4, তোমার মতো 420 নয়। পাগলা রে, মানুষ ছেলে না। আমারে চেনেন, আগে আমারে চেনেন। যা বলবার বলে ফেলেন। মামা মামা আমাদের চেয়ে ওই মালগুলো তদন্ত কমিশন থেকে আটকে রেখেছে। এই সুভাষের বাবা হচ্ছে সেই গোডাউনের দারোয়ান মামা। ভদ্রলোককে এতক্ষণ আমি বসতে বলিনি, চা খেতে বলিনি, দুদিন বাদে যিনি আমাদের বেয়াই হবেন। না বাবু না, ওই মিথ্যাবাদীটা আপনার বাড়ির জামাই হওয়ার জন্য আপনার বাড়ির দরজাতে লাইন লাগালেও এই ক্লাস 4 কখনো আপনার বেয়াই হবে না বাবু। ফরকিবাজি ছেড়ে ধান্নার কথাটা বলুন, আমি আজকে সবকিছু শুনতে চাই। পাগলা রে, মানুষ ছেলে না। আজ গোডাউনটা তো খুলে দিতে হবে পাগলা, নকল মালগুলো সব আমরা বার করে নেব। তার জন্য আমরা তোমাকে অনেক অনেক টাকা দেবো। আপাততই 10,000 টাকা রাখ। আরে আরে আরে, করেন কি আমারে টাকা দিচ্ছেন কেন? আমি জীবনে কখনো ঘুষ খাইনি, মিথ্যে কথাও বলিনি, তাই সরকারের সঙ্গে আমি কোনো বেঈমানি করতে পারবো না। বাবা শোনো না, ওনারা ভীষণ বিপদে পড়েছে। তার জন্য আমি কি করতে পারি? তার জন্য আমি কি করতে পারি? যদি জেল হয়ে যাও ওদের। আগুন খেলে মানুষ কয়লা হাগে, মাধাই মন্ডল কি তা আটকাতে পারে? সততা দেখিয়ে নিজের দম বাড়াতে চাও। সামনেই তোর বাবাকে ওরা রাস্কেল বলছে রে। বাবা তুমি একটু নিজেদের মধ্যে মানিয়ে নাও না। সুভাষ ঠিকই বলেছে। আরে বাবা, এই নাও এই 10,000 টাকা রাখো। এই টাকা হাতে পড়লে না ওই কোনো অপমান এ গায়ে লাগে না। হাতে নগদ টাকা থাকলে কোনো অপমানই গায়ে লাগে না। সালাম। পাগলা রে, মানুষ চিনলে। আমি তোমার সর্বনাশ করে ছাড়বো। আমি বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাই। কিসের ক্ষমা? আমার কয়েক লাখ টাকার মাল আটকে আছে, তার উপর তোমার বাবা ঠিক অপমান করে গেল। ও আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। এই বেরিয়ে যাও এখান থেকে। মামা বেশি উত্তেজিত হবে না বাবা, যে প্রেশারটা বেড়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে বাবা। তাছাড়া সুভাষ তো আমার দিকে বাবা, ও সাহায্য করলে সাপও মরবে বাবা, লাঠিও ভাঙবে না। কি বলতে চাস তুই বল? বলছি সুভাষ কোনো কায়দা করে ওর বাবাকে গোডাউন থেকে বন্দি করে দিক, ওর জায়গায় নতুন লোক আসবে বাবা।
আর তাকে তাকে বলতে আমাদের কোনো অসুবিধাই হবে না বাবা। করার ব্যাপারটা কোনো কিন্তু নয়, তোমার বাবাই পরিতোষ সরকারের গাড়ি চড় মেরেছে, সেই ভ্রমণটা তোমাকেই লাগাতে হবে। আর তা যদি না করো, তাহলে উর্মিলাকে বিয়ে করার সত্যতা চিরদিনের জন্য তুমি ভুলে যেতে। না, উর্মিলার হাত ধরে আমি আপনাদের এই সভ্য সমাজে উঠে আসতে চাই। আর এই উঠে আসার পথে আমার এগিয়ে চলার পথে শুধু বাবার বদলে নয়, প্রয়োজন হলে আমি বাবার বুকে ছুরি বসাতে দ্বিধা করবো না স্যার, একটু দ্বিধা করবো না। ভেরি ভেরি গুড, ভেরি আমার দুপাশে এরা দুজন ভীষণ বোকা। প্রাচুর্যের উৎস শিখরে ওঠার সামনে এরা বিভোর। তাই এদের এই মাটির তলা থেকে আমি শিকড়গুলো কেটে দিয়ে আমি ওদের একা করে। আর এই মামার কাছে ছেলে মেয়েগুলোকে আমি একেবারে পর করে দেব। আরে সুভাষের সঙ্গে ওর বাবা মায়ের সম্পর্কটাকে আমি একেবারে নষ্ট করে দেব। তারপর সুযোগ বুঝে এদের দুজনকে ওই উঁচু গাছে তুলে দিয়ে তোমাদেরকে ওই আগে নিয়ে বলবো, পাগলা রে, মানুষ চিল্লিরা। মানুষ সেটা বড় কঠিন, সব মুখগুলোই মুখোশের আড়ালে ঢাকা পড়ে গেছে। সভ্যতার বিজয় রথ আজ পথের সন্ধানে দিশাহারা। এই অন্ধকার দুঃসময়ে আমি কোন আলোর ছবি আঁকবো? মানুষের অন্তরে যে আলো কোনোদিন নেবে না, খ্রিস্ট বৌদ্ধ কবির নানক চৈতন্য দেবের চিন্তা নিয়ে যে আলো যুগে যুগে আমাদের বাঁচার পথ দেখায়। তুমি সর্বনাশ করেছে, তোমাকে কতবার আসতে বারণ করেছি, তবু এসেছো। আরে মাসিমা মেশোমশাই দেখে ফেললে। মাসিমা মেশোমশাই আমার কে? মাসিমা মেশোমশাই আমার কে? আরে বাবা, তুমি তো তাদের বাড়িতে ভাড়া থাকো, তুমি সোজাসুজি বলে দেবে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি? তাহলে ঘাড় ধরে সোজা বাড়ি থেকে বের করে দেবে। জানো, বাড়ি ভাড়া নেওয়ার সময় বলেছিলাম আমি বিবাহিত। ও মা, কি সাংঘাতিক কথা! ওইরকম বয়স্ক মানুষকে তুমি এত বড় মিথ্যে কথা বলেছো। আরে বাবা, মিথ্যে কথা না বললে কেউ অবিবাহিত ছেলেকে ঘর ভাড়া দিত না। আরে বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি সব দিক দেখে শুনে এই বাড়িতে ঢুকেছি। এই 8টার সময় এখন এই বাড়ির আশেপাশে কেউ নেই। নেই? না, নেই। তাহলে কাছে এসে রূপা, তোমার সাথে একটু চুরি করে প্রেম করে নি। কি বলবি? কইব কথা কানে কানে, হবে চেনা গানে গানে, জানবে না কেউ কেমন করে কাছে লই কইব কথা কানে কানে, চিনা গানে গানে, জানবে না কেউ কেমন করে কাছে এলো এই দুজনে। কইব কথা কানে কানে, চিনা মনে, জানবে না কেউ কেমন কাছে এলো এই দুজনে।
জানো আমার না মন মেজাজ একেবারে ভালো নেই। কেন? কাল রাতেও নাকি বাবা ওই বেচা দালালের সঙ্গে কোনো এক বাইজের বাড়িতে গিয়েছিল। আচ্ছা যাক না রূপা, যাক না, কাকাবাবুর যেখানে ইচ্ছে যাবে। আমি জানি কাকাবাবুর চরিত্রে কোনো দাগ থাকতে পারে না। কিন্তু আমি যে লজ্জায় ঘাড়ে কাছে মুখ দেখাতে পারছি না উদাস। ছেলেবেলায় মা মারা গেছে, তারপর থেকে বাবা দেখছে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। জানো উদাস, জানো আমার মাঝে মাঝে মনে হয় আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসি। আমার কাছে আমার নিজেরই খাবার জোটে না, আর তোমায় কি খাওয়াবো বলতে পারো? ওদিকে দু মাসের ঘর ভাড়া বাকি পড়ে গেছে। ও, ছবিগুলো বিক্রি করতে পারোনি বুঝি? মাঝে মাঝে টাউনের ফুটপাথে গিয়ে বসি, দু একটা বিক্রি হয়, তাই দিয়ে আবার রংতুলি কিনে নিয়ে আসি। উদাস, আমি বলছিলাম কি, জানো তো আমার বাবা না ওই হাত খরচ করার জন্য মাসে মাসে আমাকে 1000 টাকা করে দেয়। তার থেকে তুমি আমি ছবির পসরা সাজিয়ে ফুটপাতে সাধারণ মানুষের কাছে হাত পাততে পারি, কিন্তু তোমার কাছ থেকে না রূপা না, তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না রূপা। আমি জানতাম উদাস, আমি জানতাম তুমি এই টাকাটা নেবে না। এই অহংকারটুকু আছে বলেই তো তোমাকে আমি এত ভালোবাসি। জানো উদাস, পুরুষ মানুষের একটু অহংকার না থাকলে না সে কখনো বড় হতে পারে না। তুমি দেখবে উদাস, তুমি একদিন অনেক অনেক বড় হবে উদাস, অনেক বড় হবে। ঘর অন্ধকার করে তার সঙ্গে কিচির কিচির ফুসফুস করছিস রে। বাড়িগুলি মাসি নিশ্চয়ই টের পেয়ে গেছে। শোনো না, বলছি কি তোমার ছবি কটা আমাকে দাও, কি আমি করবে? দেখি আমার জানাশোনা কারো কাছে দু একটা বিক্রি করতে পারি। মাসিমার মুখোমুখি পড়ে যেও না। আরে বাবা, মুখোমুখি পড়ে গেলে কি আবার হবে? কি আবার হবে শুনে? যখন আমার মুখোমুখি পড়বে তখন আমি বলবো, দেখুন আপনাদের চরিত্রহীন ভাড়াটে তার নিজের বিয়ে করা বউকে বাদ দিয়ে আমার সঙ্গে প্রেম করছে। নতুন রঙের জোয়ার হৃদয় রেগেছে, আলোর জোয়ারে কুঠির বাঁধ মাসি। কার সঙ্গে সোহাগের গান গাইছিস রে? ওই মেয়েটাকে কই মাসি মেয়ে? ও ধূপ কাঠি বিক্রি করতে এসেছিল। আমি বলেছি আমাদের বাড়িতে পুজো হয় না, ধূপ পুজো খুব লাগে না। এই তুই আবার ধর দিচ্ছিস? হ্যাঁ? বলছি আমার বাড়িতে এই সমস্ত রাসলীলে চলবে না। হ্যাঁ, ওই হিংসেটা বলিহারি যাই। কোথা থেকে একটা ধর্মের সারকে দেখে ঘর ভাড়া দিয়েছে। এই যে আসছেন কান্দে দেখো, বলি রেতের বেড়া, বলি রোদ নেই বৃষ্টি নেই, এবারে ছাতা মাথায় দিয়েছে কেন? বাড়ির কাছাকাছি এসে আমার মনে হলো মেঘের ডাক শুনলো, তাই তো ছাতা খাটিয়েছি। কিন্তু বাড়িতে এসে দেখলুম ওটা মেঘের ডাক নয়, ওটা হলো আমার মানদা সুন্দরীর মিষ্টি গলার আওয়াজ। শোনো, হ্যাঁ, বলি এদিকে যে তোমার আদরের ভাড়াতে ঘরেতে মেয়ে মানুষ ঢুকিয়েছে। তাই নাকি? বাবা, তাহলে বৌমা এসে গেছে। এরা তো আমার হাল জুড়ো তো। এই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে ওই একা পুরুষ মানুষকে আমি বাড়ি ভাড়া দেবো না। ওকে জিজ্ঞেস করো বউ আসবে কবে। হ্যাঁ বাবাজি, বাড়ি ভাড়া নেওয়ার সময় বেশ তো বড় মুখ করে বলেছিলে যে 15 দিনের মধ্যেই তুমি বৌমাকে নিয়ে আসবে। এদিকে যে 6 মাস হয়ে গেল, তা বৌমা আসছে না কেন? শোনো করে বলো, ওই কাল সকালের মধ্যে বউ না এলে এই বাড়ি খালি করে দিতে হবে। হ্যাঁ বাবাজি, 1 মাসের মধ্যে এক মাস নয়, একদিন। একদিনের মধ্যে বৌমাকে তুমি যদি না বাড়িতে নিয়ে এসো, মেসুমশাই, মাসিমা, একদিনের মধ্যে আমি রেডিমেড বউ কোথায় পাবো? ঠিক আছে, আমি নয় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই আবাজির বেটা, হ্যাঁ? বলি রাতের বেলা মানুষের কুকুর বেড়ালকেও ডেকে এনে ঘরে তোলে, তুই কিনা বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়ে এই গৃহস্থের ওই অমঙ্গল করতে চাস? এদিকে আয়, আয় বলছি, এদিকে আয়।
ভাই, তা খবর সব ভালো তো? দাদা খুব খবর ভালো। আরে তোমাদের দাওয়াত দিতে না, কাল রাত্রির বেলা আমার বাসায় তোমাদের সবারইদের নেমন্তন্ন। এই সোনাটারেও সঙ্গে নিয়ে যেও। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো। আমি তো সারা বছর বসে থাকি তোমাদের ঈদ মোহরমের দাওয়াত খেতে। কি বলো? আবেগা, আর সাত পুরুষ তুমি আমি পাশাপাশি বাস করছি। তোমাদের দোল দুর্গোৎসবে আমাদের মন প্রাণ নেচে ওঠে। আবার আবার রমজান মাসে যখন রোজা রাখি, তখন সন্ধ্যাকালের ইফতারে তুমি তোমাদের গাছের নারকেল, কলা, লেবু পাঠাও। কেন পাঠাবো নাটা শুনি? হ্যাঁ, বলি কেন পাঠাবো নাটা? ভাই বলো, বন্ধু বলো, সবই তো তুমি। এই বাংলাদেশে আমাদের এই দুই ভাইকে কেউ আলাদা করতে পারবে না গফুর ভাই। আমরা সবার হৃদয়ে রবীন জোনা, চেতনাতে কি হয়েছে রে সুবল? তোমার নামে জেলা অফিস থেকে চিঠি এসেছে গো। চিঠি? হ্যাঁ, এই ফোর ক্লাসের নামে সরকারি চিঠি? কেন রে সুবল, কিসের চিঠি? তুমি বদলি হয়ে গেছো। হ্যাঁ? সকাল থেকে ট্রান্সফার ওই বলরামপুরের গোডাউনে। এই নাও চিঠি। চিঠি রে সুবল, আর 2 বছর মাত্র চাকরি আছে, এর মধ্যে ওরা আমাকে বদলি করে দিলে। কেন রে? কি হয়েছে কি? হঠাৎ তোর কাকাকে বদলি করে দিলে কেন? বুঝতে পারছো না মানদা? তুমি বুঝতে পারছো না? আমি যে পরিতোষ সরকারের মান আটকে রেখেছি গো। এই কথা মতো একটা পয়সাও আমি ঘুষ খাইনি। তা হ্যাঁ রে সুবল, পেছন থেকে নিশ্চয়ই তোদের ওই ইঞ্জিনিয়ার সাহেব কলকাটি নেড়েছে। এ কি বলছেন মেসমশাই, কি বলছেন? আপনি কেন ভুলে যাচ্ছেন সুভাষ দা আপনার নিজের ছেলে? সত্যিই তো। না না, সুভাষ এই কাজ কখনো করতে পারে না। এ কথা আমি বিশ্বাসই করি না। তোমরা তাকে চিনতে না পারলেও আমি তাকে ঠিক চিনতে পেরেছি মানদা। আমি তাকে ঠিক চিনতে পেরেছি। তা হ্যাঁ রে সুবল, আমার জায়গায় কে এলো জানিস? আমি গো, আমি হ্যাঁ আমি। এখানে উপরি ইনকামটা অনেক বেশি, তাই আমি সুভাষদাকে আগে থেকেই বলে রেখেছিলাম। এতদিনে সে আমার মুখ রেখেছে। নিজের বাপরে বদলি করে দিয়ে সেই জায়গায় তুলে নিয়ে এলো। এই টাকা কি হয়েছে? টাকা তো 1 পয়সা ঘুষ খায় না। এর মতো যুধিষ্ঠিরের কাছে এই গোডাউনও যা, ওই বলরামপুরের গোডাউনও তাই। তবু এত বড় অপমানটা যে কিছুতেই মেনে নেওয়া যায় না রে সুবল। আর অপমানের কিছু নেই। সরকারি চাকরি যখন খুশি যেখানে খুশি বদলি হতে পারে। কিন্তু সুভাষ দা, তুমি মাথার উপর থাকতে এইভাবে মেসমশাইকে অন্যায়ভাবে বদলি করে দেবে? এতে আমার কিছু করার নেই। উপরওয়ালার হুকুম। উপরওয়ালার হুকুম নাকি তোর ওই 2 নম্বরই বাপের হুকুম? ও
মুখ সামলে কথা বলবে বাবা। ভুলে যেও না মাদাই কাকা, তুমি একজন 4 ক্লাস স্টাফ, এই ইঞ্জিনিয়ার সাহেবের আন্ডারে চাকরি করো। এই 4 ক্লাস মানুষটাই একদিন তোদের এই বড় সাহেবের হাতে পায়ে ধরেছিল বলেই তোদের এই ইঞ্জিনিয়ার সাহেবের চাকরিটা হয়েছিল না। আজ নিজের বাপকে শাস্তি দিয়ে তার এই পুরস্কার দিলি। অফিসের ব্যাপার নিয়ে আমি কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। বাবা, তোমার যদি কিছু বলার থাকে তুমি অফিসে গিয়ে আমার টেবিলে একটা দরখাস্ত দেবে। চোরের কাছে বিচারের জন্য দরখাস্ত নিয়ে আমি যাব না রে। আর তোদের কথা মেনে ওই বলরামপুরের কাজেও আমি যোগ দেব না। এই সরকারি চাকরি আমি ছেড়ে দিলাম। না মেসমশাই, না, আপনি কি করছেন? আপনি এই চিঠি নিয়ে ইউনিয়নের কাছে যাবেন, এই অন্যায়ের কাছে মাথা নত করবেন না, তার কাছে বিচার চাইবেন। তুমি সারা জীবন সদ্যমে চাকরি করে এসেছো, আর এইভাবে কোনো অন্যের কাছে তুমি নিজের মাথা নিয়ে দিতে পারবে না। ঠিক বলেছিস সুদাস, তুমি ঠিক বলেছো গফুর ভাই। এই চিঠি নিয়ে আমি ইউনিয়নের কাছে যাব, সেখানে না হলে আমি হাইকোর্টে যাব, হাইকোর্টে না হলে আমি সুপ্রিম কোর্টে যাব। ওই ইঞ্জিনিয়ার সাহেবকে একদিন এই 4 ক্লাসের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, চাইতেই হবে। তুমি ভুল করছো মাদাই কাকা, জলে বাস করে তুমি কুমিরের সঙ্গে ঝগড়া করতে চাও। তো যোগ্য সুমন, একজন সামান্য 4 ক্লাস এই ইঞ্জিনিয়ারের কোনো ক্ষতি করতে পারবে না। ওই ক্লাসের বাড়িতে যে ইঞ্জিনিয়ার সাহেবের জায়গা হবে না। মা, হ্যাঁ, তোর মা হওয়ার অনেক আগেই আমি 4 ক্লাসের বউ হয়েছিলাম, বুঝলি? তাই মানুষটার অপমান হজম করে আমি ইঞ্জিনিয়ারের বউ হতে চাই না, মা হতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই আমার বেরিয়ে যা। তাহলে তাহলে তোমরা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো বাবা? ওরে, যে বাঁশের চাচ দিয়ে মানুষের নারী কাটা হয়, সেই বাঁশের খাটে চেপে সে শ্মশানে যায়। তোর মাই যখন সম্পর্কের নারীটাকে কেটে দিয়েছে, তখন এই ঝাড়ের বাঁশকে বাড়িতে রেখে কি লাভ? যা, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি বাবা, একদিনে তোমরা নাকে এখানে খোঁজ দিয়ে আমার পরিচয়টাকে বিক্রি করবে, আর সেই দিন কিন্তু আমি এই বাড়িতে থুতু ফেলতে আসবো না, কোনোদিনও না। তুমি ভুল করলে মাথায় কাকা, আজকের দিনে ঘুষ খাবো না, ছেলের সঙ্গে আপোষ করবো না, এই কথাগুলো যারা বলে তাদের বাস হয় জঙ্গলে, গভীর জঙ্গলে। আল্লাহ, এক কথায় সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেল। সুভাষদা যে এক পা বাড়িয়ে রেখেছিল কপুর চাচা, মাসি তার আর এক পায়ে লজ্জার বাঁধনটা কেটে দিয়েছে মাত্র। দক্ষিণের ছেলের জন্য নতুন ঘর তুললাম, খাট বিছানা নিয়ে আনলাম। ঘর কি তোমার খালি থাকবে নাকি মানদা? মনটাকে বড় করতে পারলে এই বাংলাদেশে সন্তানের কোনো অভাব হবে না মানদা। এর জন্য তুমি দুঃখ করো না গো। আমি যাই, ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে একবার দেখা করে আসি। এক্ষুনি যাবে, এক্ষুনি তো এলে, আবার এক্ষুনি চলে যাবে। হ্যাঁ গো মানদা, সাপে কাটলে যে তখনই তাগা মারতে হয়। আরে কি যে সে সাপ মানদা, এতে কালকে উঠেছে সন্তান সাপ মানদা, এটি সন্তান সাপ। স্বামীজি,
বাপ ছেলের সম্পর্কের মাঝে কাটাতাড়িয়ে বেড়া মিশিয়ে দেয়, তাহলে তাহলে আমাদের মিলনের ছবিটা কে আঁকবে ভাবিছি, কবে আঁকবে ভাবিছি। এই এই ছোড়া, তুই তো রান্না বান্না কিচ্ছু করলি রে, এই রঙ্গ থেকে সময় কাটালি। শোন, আজকে রাতে এই আমার ঘরেতেই খাবি। হ্যাঁ, এই সকাল সকাল আজকে কিন্তু আমি তোদের মতো ছেলেদের জন্য না ওই শুধু শুধু রাত জাগতে পারবো না। যত সব আর জ্বালানি এইবারের দোল মা তুমি মা, মা তুমি মা, মা তুমি মা, ভালোবাসা নদী হয়ে বইবে ভুবনে, বইবে ভুবনে, ভালোবাসার নদী হয়ে বইবে ভুবনে, বলতে গেল প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের সম্পর্কের ছবিটা বদলে যাচ্ছে। প্রত্যেকটা হৃদয় আজ কার্গিল সীমান্তের মতো রক্তাক্ত, লোভ আর লালসার হানাদার প্রতিদিন তার কাছে ক্ষমা বসাচ্ছে। তুমি অন্ধকারেও আমি মিলন সত্যের ছবি আঁকবো, নতুন মানুষের ছবি, নতুন ভালোবাসার। কে কে আপনি? কে? ভাই তুমি কে? তুমি আমার গায়ে ছুরি হচ্ছে, আমি কি অন্যায় করেছি? আমি যা বলছি তার তার জবাব দে। इस घर में कौन कौन থাকে? না 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 না, একটু সেকেন্ড আমি একা থাকি। আমি कोई नहीं। शाबाश! शाबाश! अरे आजा आजा सीधा सीधा भीतर में आजा। ভাই তুমি কে? আমি তো তাই নাই, তুমি কাকে ডাকছো? कौन होता है? अरे तू भाग बुला दो। तेरा तेरा जो कल का मंदिर है सला काट के तो भाग कर देगा। খবরদার, খবরদার ইউসুফ, যার বাড়িতে আশ্রয় চাইতে এসেছো তার গলায় ছুরি ধরতে তোমার লজ্জা করছে না? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। अरे चप्पा जब मंटा तो बरो नरम आशीर्वाद अरे जा जा इस घर को अच्छा से रास्ते जा तो के इकानी थकते हो ভাই একা থাকবেন, এটা চুল নাকি? आना
ইউসুফের কথার উপর একদম কোনো কথা বলবি না। আরে সালা পুলিশের দ্বারা খেয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর একটু তুই ওকে এখানে রেখে দে। আমি কাল সকালে এসে একটা ফুরুত হয়ে যাবো। ভাই শোনো, আমি ভাড়া থাকি এখানে, একটা মেয়ে মানুষকে আমি কিছুই থাকি দিতে পারি না। কেন আমি বুঝতে পারছি না বাঘ ভাল্লুক একেবারে জ্যান্ত গিলে খেয়ে ফেলবো। চুপ কর। জোর করে রাত্রিবেলা ভট্টকে বাড়িতে আমাকে বেশি সালা কত লোক চিনাবি না। আমি ওকে আসবে যদি পুলিশে খবর দিস ওকে ধরে দেওয়ার চেষ্টা করিস, তাহলে কাল একদম গায়ে আমার নাম আছে ইউসুফ। চালিয়ে চাপা। তুমিও তো থেকে যেতে পারতে। নারে চাপা, এই জায়গায় দুজন থাকলে সালা খারাপ করে যেতে পারি। আরে তোকে সালা এই দেশের কেউ চেনে না নাকি? এখানকার সব পুলিশের পকেটে 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 থাকে। और एक तो बात जरूर जरूर याद रखना, मेरा नाम यूसुफ। জোর করে গলায় ছুরি ধরে একটা মেয়ে মানুষের ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখন যদি কেউ দেখে ফেলে আমি কি বলবো? তার আমি কি জানি? হে বাবা, আপনি কি বলবেন? আপনি ঠিক করুন, আমি কি বলবো? এই শুনুন, আপনি বিয়ে করেছেন? না। কেন করেননি? বেশ করেছি, তাতে আপনার কি যায় আসে? যায় আসে, অবশ্যই যায় আসে। শুনুন, আপনার মতো পুরুষ মানুষদের আমি ভালো করে চিনি। আমাকে একা পেয়ে যদি ফুলসজ্জা রিহার্সালটা শুরু করে দেন তখন। ছি ছি ছি, একটা অচেনা পুরুষ মানুষের সঙ্গে এইভাবে কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা করছে না, কারণ আপনাদের মতো কিছু অচেনা পুরুষের পাল্লায় পড়েন আমার লজ্জার পাখিটা কবে ফুরুত করে উঠছে। ও ভগবান, আমি কার পাল্লায় পড়লাম? ও বাবু, কি ভাবছেন এত? হ্যাঁ, ভাবছি এখন যদি আমি একটা মানুষ খুন করি তাহলে আমার কতদিনের জেল হতে পারে। বাবা, ভিতরে ভিতরে কি রেগে গেছে? এই আপনাদেরও দেখে বোঝা যায় না আপনি ভেতরে ভেতরে এত রাগী মানুষ। আপনাকে দেখেও বোঝা যায় না যে ভিতরে ভিতরে আপনি একজন। কি হলো, থামলেন কেন বলুন? খারাপ কথাটা বলতে বুঝি ভদ্রতায় বাজছে? বেশ, আমি বলে দিচ্ছি, এই সাজানো পোশাকের আড়ালে আমি আসলে একজন বাইজি। হ্যাঁ, বাইজি। আমার নাম চম্পাবাই। ও ইউসুফ আমাকে বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছে। কিনে নিয়ে এসেছে? কার কাছ থেকে? একদিন জবাই করতে বলে যে যত্ন করে মুরগিটাকে পুষেছিল। আপনার মা বাবা? বাইজিদের বাবার পরিচয় জানা থাকে না। হ্যাঁ, মা অবশ্য একজনকে আমি ডাকতাম, কিন্তু জানি না তিনি ওনার সত্যিকারের মা নাকি তিনিও কারোর কাছ থেকে কিনে এনেছিলেন। যেমন ইউসুফ আমাকে কিনে এনে মুম্বাই চালান করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কেন যাচ্ছেন ওর সঙ্গে? কেন পালিয়ে যাচ্ছেন না? পালিয়ে কোথায় যাবো বাবু, পালিয়ে কোথায় যাব? আসলে বিয়ের পর মেয়েদের বাপের বাড়িটা যেমন হারিয়ে যায় তেমনি বিক্রি হয়ে যাওয়ার পর বাইজিদের পুরনো বাড়িতে কোনো ঠাঁই হয় না। স্রোতের ফুলের মতো এক ঘাট থেকে আরেক ঘাটে ভেসে বেড়ানোই যে বাইজিদের নিয়তি। সমাজের উপর দোষ দিয়ে আপনার নিজেদের চরিত্রকে চাপাই দিতে চান। ইচ্ছে থাকলে ভদ্রভাবে মানুষের মতো বাঁচা যায়। তাই নাকি? যায় যায় না তো? তাহলে বলুন না, পারবেন পারবেন আপনার এই ঘরে আমাকে একটু জায়গা করে দিতে? পারবেন আমাকে একটু মানুষ হয়ে বাঁচার সুযোগ করে দিতে? পারবেন আমার স্মৃতিতে একটু সিঁদুর দিতে? বলুন পারবেন? চুপ করে আছেন কেন? বলুন পারবেন?